শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃণমূল থেকে ধাপে ধাপে উঠে এসেছেন দেশের সর্বোচ্চ পদে। কলকাতায় নিয়ম কানুনের বালাই ছাড়াই গড়ে উঠেছে শত শত হোটেল, লক্ষ বাংলাদেশিরা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দীর্ঘ রাজনৈতিক লড়াই, একেবারে তৃণমূল পর্যায় থেকে ধাপে ধাপে পার্টি পলিটিক্সের শীর্ষে আরোহণ। ১.৫ দশক ধরে একটি দলকে প্রায় একা সামলিয়ে যাওয়া, স্রোতের বিপরীতে লড়াই, ক্ষমতার অংশীদার হওয়া এবং অবশেষে একটি দেশের সুপ্রিম কমান্ডারের পদে আরোহণ। জীবনমুখী গল্পের মতো শোনাচ্ছে হয়তো, কিন্তু গল্পটা সত্যি। মাত্র ২ বছর আগে ঘুম থেকে উঠে যিনি বলতে পারতেন না দুপুরের খাবার বাসায় খাবেন না জেলে, তিনি এখন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং ৩ বাহিনীর সর্বাধিনায়ক, সুপ্রিম কমান্ডার অব বাংলাদেশ। গল্পটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি বৃহত্তর দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমায় জন্ম নেওয়া মির্জা ফখরুল বড় হয়ে উঠেছিলেন পাকিস্তানি শাসনের শেষ দিনগুলোতে। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার পরই রাজনীতির হাওয়ায় মেতে ওঠেন তিনি। ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে ১৯৬৯ এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। সে সময় ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। মির্জা ফখরুল ইসলাম ছাত্র ইউনিয়নের প্রথম বিশ্ববিদ্যালয় পর্যায়ের সভাপতি, যিনি বঙ্গভবনে যাচ্ছেন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর ক্র্যাকডাউনের পর ঠাকুরগাঁও চলে যান। তার মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তার বাবা শান্তি কমিটির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়, তবে স্থানীয় মুক্তিযোদ্ধারা নিশ্চিত করেছেন তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মির্জা ফখরুলের ক্যারিয়ার শুরু দিনাজপুর সরকারি কলেজে শিক্ষকতার মাধ্যমে। মুক্তিযুদ্ধ থেকে ফিরেই তিনি কলেজটিতে যোগ দেন। ১৯৭৫ সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৯ সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন ফখরুল। এভাবেই বিএনপির রাজনীতির সংস্পর্শ পেতে শুরু করেন এই সাবেক ছাত্র ইউনিয়ন নেতা। ১৯৮৬ সালে সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে তার নেতৃত্ব ছিল স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়েও দৃশ্যমান। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব নেন। ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়ার মন্ত্রিসভায় কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বও পান। সব ঠিক থাকলে কাল শপথ নেবেন মির্জা ফখরুল। বিরল এই রাজনীতিবিদকে বাংলাদেশের প্রায় সব দল আর মতের মানুষই পছন্দ করেন। শান্ত এই বাচনভঙ্গির মানুষটি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি, সুপ্রিম কমান্ডার। জেল নয়, এবার বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্রিকেটের চেয়েও রাজনীতি অনেক বেশি গৌরবময়, অনিশ্চয়তার খেলা বোধ হয়। যেন তেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউ মার্কেটের হোটেলগুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা? ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও জোরে সোরে উঠে এসেছে। আনন্দের নগরীর আগুন নিরাপত্তা নিয়ে এখন হাজারো প্রশ্ন। কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় ৫০০ টাকার নন এসি আর ১০০০ টাকায় এসি ঘর পাওয়া যায়। পর্যটক ব্যবসা করতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকার ব্রিটিশ আমলের তৈরি বাড়ি ভাড়া নিয়ে আবাসিক হোটেল ও গেস্ট হাউজের ব্যবসা করছিল ২ দশক ধরে। চিকিৎসা ও ঘুরতে কলকাতায় গিয়ে কম ভাড়ার হোটেলে ওঠেন বহু বাংলাদেশি পর্যটকরা। মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনা আবারও একবার হোটেলের নিরাপত্তা ব্যবস্থার নাজুক অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কলকাতার এই নিউ মার্কেটের কলিনি স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, মার্কুস স্ট্রিট সহ একাধিক জায়গায় ছোট বড় মিলিয়ে প্রায় ১০০০ থেকে ১২০০ হোটেল রয়েছে। নিউ মার্কেটের মতো ঘিঞ্জি এলাকায় বেশিরভাগ ভবনই অনেক বছরের পুরনো। সেখানেই গজিয়ে উঠেছে একের পর এক হোটেল। ভিতরে একবারে ঘুনে খাওয়া, উপরটা সানমাইকা প্লাইউড দিয়ে ডেকোরেশন করা।
আসলে সৌন্দর্যায়নের মাধ্যমে গ্রাহক টানাই মূল লক্ষ্য। নিরাপত্তা সুরক্ষায় কোনো নজরদারি নেই। স্থানীয় ব্যবসায়ী বিদেশি পর্যটকরা বলছেন, বেশিরভাগ গেস্ট হাউজেরই অবস্থা গোলক ধাঁধার মতো। কোনটা প্রবেশ পথ, কোনটা বের হওয়ার পথ বোঝা মুশকিল। পরে একবার ঢুকলে হারিয়ে যাওয়ার শামিল। বেশিরভাগ হোটেলের ইলেকট্রিক ওয়্যারিং অবস্থা করুন, যত্রতত্র ঝুলছে ইলেকট্রিকের তার। লিফট কয়েক দশক পুরনো, একটি ঘর থেকে আরেকটি ঘরে যাওয়ার জন্য রয়েছে সরু গলি, তা দিয়ে পাশাপাশি দুটো লোকও যাতায়াত করা কঠিন। অনেক জায়গায় আবার ব্যালকনি বলেও কিছু নেই। নেই কোনো অতিরিক্ত সিঁড়ি, যেখানে বিপদের সময় দুর্গত মানুষদের উদ্ধার করা যায়। এমন অবস্থায় দশকের পর দশক ধরে চলছে গেস্ট হাউস, আবাসিক হোটেলগুলি। কেউ কেউ বলছেন, কোনো একটা দুর্ঘটনার পর কেবলমাত্র অর্থের বিনিময়ে স্থানীয় পৌরসভা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের একাংশ কর্মকর্তা অনুমতি দিয়ে যাচ্ছেন, আর সেই অনুমতিতেই ফিরে অর্থনৈতিকভাবে শুরু হচ্ছে ব্যবসা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে গত 5 আগস্টের আগে থেকেই। কূটনৈতিক চ্যানেলে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক, এজেন্ডা নির্ধারণে চলছিল যোগাযোগ। এমনকি তারিখও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে গত 5 আগস্ট সংবাদ সম্মেলনকে ঘিরে তারেক রহমানের ভারত সফর অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। কূটনৈতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। 17 বছর আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে তেমন কোনো নৈকট্য ছিল না। দীর্ঘ রাজনৈতিক নির্বাসনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার 6 মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা হচ্ছে। এটি হতে যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভারত সফর। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর দাবি ছিল, চলতি আগস্ট মাসের শেষেই দিল্লি যাবেন প্রধানমন্ত্রী। তবে সফর নিয়ে এখনো ধোঁয়াশা আছে। তারেক রহমানের এই সফরের পেছনে দুটি আমন্ত্রণ কাজ করছে, একটি দ্বিপাক্ষিক, অন্যটি ব্রিক্স সম্মেলন। তবে আগামী সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল যাবে, এটি মোটামুটি নিশ্চিত। কিন্তু দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি যাওয়া এখনো অনিশ্চিত। কূটনৈতিক সূত্র বলছে, আগামী সপ্তাহে একটি চূড়ান্ত ঘোষণা আসতে পারে, যদিও সেটা নির্ভর করবে ভারতের সঙ্গে যোগাযোগের উপর। বাংলাদেশে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরপরই এই আমন্ত্রণ আসে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেন। এর পাশাপাশি চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর দিল্লিতে 18তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে। প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব ইপিআর নির্দেশিকা 2026 বলবৎ করেছে সরকার। এতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার দায় উৎপাদনকারী কোম্পানিগুলোর ঘাড়ে দিয়েছে সরকার। প্রতি বছর অগ্রগতি প্রতিবেদন দাখিল না করলে নিবন্ধন নবায়ন না হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 20 আগস্ট বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ নির্দেশিকা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে উৎপাদিত বা ব্যবহৃত পুনঃচক্রায়নযোগ্য ও অপুনঃচক্রায়নযোগ্য সকল প্লাস্টিক পণ্য এবং তালিকাভুক্ত পণ্যের প্রস্তুতিকারক, আমদানিকারক ও ব্র্যান্ড মালিকদের জন্য প্রযোজ্য হবে। রপ্তানি আদেশের ভিত্তিতে পণ্য উৎপাদনকারী রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহ এর আওতা বহির্ভূত থাকবে। নির্দেশিকায় প্লাস্টিক পণ্যকে 5 ভাগ করার কথা বলা হয়েছে। এগুলো হলো কঠিন প্লাস্টিক, নমনীয় প্লাস্টিক, স্টাইরোফোম বা ইপিএস, সরকার কর্তৃক নিষিদ্ধ নয় এমন সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, সিগারেট ফিল্টারের মতো অন্যান্য প্লাস্টিক। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। খোলা বাজারে বাড়তে বাড়তে ডলারের দর 128 টাকা ছাড়িয়েছে। ব্যাংকে লেনদেনের চিত্র এর বিপরীত। আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার 122 টাকায় নেমেছে। 2 সপ্তাহের ব্যবধানে কমেছে 1 টাকা 81 পয়সা। শতাংশের হিসাবে কমেছে 1.46%। ব্যাংকিং চ্যানেলে এভাবে ডলারের দর কমতে থাকলে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের প্রধান 2 উৎস
প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কার কথা বলেছেন ব্যাংকাররা। এমন প্রেক্ষাপটে দর ধরে রাখতে মাস দুয়েকের ব্যবধানে বাজার থেকে আবার ডলার কেনার চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বাবার মৃত্যুর পর দ্রুতই আর্জেন্টিনা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন লিওনেল মেসি। নেমে যান ইন্টার মিয়ামির জার্সিতেও, তবে গোলের দেখা পাননি সেই ম্যাচে। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথম গোলের দেখা পান মেসি 20 আগস্ট ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে। এর আগে গত 8 আগস্ট আর্জেন্টিনা রোজারিওতে আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বাবা মারা যান 68 বছর বয়সে। যোগ করার সময় খেলা হয়েছে 12 মিনিট। একদম শেষ দিকে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার 16 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান লাল কার্ড দেখেন। ঘটনার শুরু কাভানের ভাই কুইন সুলিভানের সঙ্গে মায়ানির ইয়ান ফ্রের বাদানুবাদ থেকে। ফ্রে তাকে মারাত্মক ফাউল করেছিল বলে মনে হয়েছিল। দুজনের বাগবিতণ্ডার জের ধরে মাঠে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান। পরিস্থিতি শান্ত হলে রেফারি কাভান ও ব্রাইটকে লাল কার্ড দেখান। পাশাপাশি কুইনকেও হলুদ কার্ড দেখান তিনি। 22 আগস্ট ফিলাডেলফিয়ার পরের ম্যাচে কাভান খেলতে পারবেন না। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।